হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 4th সেমিস্টার ক্লাস 12-এর ভূগোলের মানবীয় যে চ্যাপ্টারটা আছে তার প্রথম অধ্যায়ের 1.5 অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োজনীয়তা এবং জনসংখ্যা নীতি, নিড অফ পপুলেশন কন্ট্রোল মেজার্স অ্যান্ড পপুলেশনস পলিসি সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করি। তাহলে দেখো, জনসংখ্যা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োজনীয়তা এবং নীতি সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো পরপর আমি লিখে রেখেছি। এখানে তো ধরো 2 আর 3 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের আসবে না। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, ঠিক আছে? তাহলে দেখো, জনসংখ্যা নিয়ন্ত্রণ হচ্ছে তোমার যখন বিভিন্ন কৃত্রিম পদ্ধতি অবলম্বন দ্বারা জনসংখ্যার পরিমাণ হ্রাস করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জনসংখ্যাকে কাম্য অবস্থায় নিয়ে আসা হয়, তখন তাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলে। উদ্দেশ্য কি? জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখা। 2 হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো। 3 হচ্ছে সমাজের দারিদ্রতা এবং অসাম্যতা হ্রাস করা। 4 হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশের উন্নয়ন ঘটানো। 5 হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার করা। আর নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি কী কী আছে জনসংখ্যার? পরিবার পরিকল্পনা গ্রহণ করা। 2 হচ্ছে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা। 3 হচ্ছে মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করা। 4 হচ্ছে বার্ধক্যকালীন পেনশন, স্বাস্থ্য এবং অন্যান্য পরিষেবামূলক কার্যক্রম গ্রহণ করা এবং জনসংখ্যা নীতি গ্রহণ ইত্যাদি। তাহলে এই হচ্ছে তোমার জনসংখ্যা নিয়ন্ত্রণ। নেক্সট আমাদের যেটা আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থাগুলি লেখো। তাহলে দেখো, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নেওয়া প্রয়োজন। এটা কিন্তু একদিকে যেমন সমাজের মানে একজন সিটিজেন হিসাবে যেমন দায়িত্ব আছে, সমাজের একটা কারিগর হিসাবে দায়িত্ব আছে, আবার রাষ্ট্রেরও কিন্তু কিছু ভূমিকা থাকা প্রয়োজন। তো জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাগুলি দেখো আমাদের দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পরিবেশগত এবং অর্থনৈতিক প্রয়োজনীয়তা, ঠিক আছে? পরিবেশগত প্রয়োজনীয়তা কী কী আছে? যেমন পরিবেশগত অবক্ষয় রোধ। বলে জনসংখ্যা বৃদ্ধির ফলেই পরিবেশগত অবক্ষয় উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। মানুষের অবিবেচিত কর্মকাণ্ডের ফলে জল, মাটি, বায়ু দূষিত হচ্ছে, বনাঞ্চল কমছে, বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ুগত বিপর্যয় বাড়ছে। পরিবেশের এই অবক্ষয় রোধ করতে প্রথমেই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন। 2 হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা করা। বলছে নিয়ন্ত্রিত জনসংখ্যার পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়ন্ত্রিত জনসংখ্যা উদ্ভিদ এবং প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ গঠন করতে সাহায্য করে। 3 হচ্ছে দেখো, জলবায়ুগত স্থিতিশীলতা। বলছে নিয়ন্ত্রিত জনসংখ্যা গ্রিনহাউস গ্যাসের নির্গমনকে হ্রাস করে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করে, যা জলবায়ুর স্থিতিশীলতা বজায় রাখে। আর অর্থনৈতিক প্রয়োজনীয়তার মধ্যে প্রথমে আসে জাতীয় আয় বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি পেলে মাথাপিছু উৎপাদন কম হয়, ফলে অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর হয়। জাতীয় আয় হ্রাস পায় কারণ অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রিত হলে জাতীয় আয় বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এরপর দেখো, সম্পদের সুষ্ঠু ব্যবহার। জনসংখ্যা অত্যধিক বৃদ্ধি বা হ্রাস পেলে দেশের সম্পদের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য বিঘ্নিত হয়। ফলস্বরূপ দেশে সম্পদের সর্বোচ্চ এবং সুষ্ঠু ব্যবহার করা যায় না। 3 হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। নিয়ন্ত্রিত জনসংখ্যার মাধ্যমে সমাজে বেকারত্ব হ্রাস ঘটিয়ে দারিদ্র্য দূরীকরণ, পুষ্টিকর খাদ্যের যোগান, শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। 4 হচ্ছে অর্থনৈতিক উন্নতি। জনসংখ্যার নিয়ন্ত্রণ করে দেশে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও জাতীয় আয়ের পথ সুগম করার মাধ্যমে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। সর্বোপরি জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত দিক দিয়ে একটি বলিষ্ঠ দেশ গঠন করা সম্ভব, যার অগ্রগতি কখনো স্তব্ধ হবে না। তাহলে এই হচ্ছে তোমার জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। এরপর দেখো, জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থাগুলি কী কী। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে যে ব্যবস্থাগুলো নিতে হবে তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার প্রসার। অর্থাৎ শিক্ষা যেহেতু সচেতনতা আনে, তাই মানুষকে প্রথমে শিক্ষার প্রসার ঘটাতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হলো শিক্ষা। আপামর জনগণ, বিশেষত মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার ঘটলে অধিক সন্তান জন্ম দেওয়ার কুফল সম্পর্কে তারা সচেতন হবে। জনগণ যৌন শিক্ষায় শিক্ষিত হলে পরিবার পরিকল্পনা গ্রহণে এবং জন্ম নিয়ন্ত্রণকারী আধুনিক পদ্ধতিগুলি ব্যবহারে আগ্রহী হবে। 2 হচ্ছে দেখো, বাল্য এবং বহু বিবাহ রোধ। বাল্য বিবাহ হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাল্য এবং বহু বিবাহ রোধ আবশ্যিক। এক্ষেত্রে সরকারকে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্দিষ্ট বয়সের আগে ছেলে বা মেয়েরা
যাতে বিয়ে করতে না পারে সেদিকে সরকার শুধু নজর রাখলে হবে না, সমাজের প্রতিটি মানুষকে এই বিষয়ে সচেতন করে তুলতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার গড়ে তুলতে হবে। 3 নম্বর হচ্ছে পরিবার পরিকল্পনা গ্রহণ। তার হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের উল্লেখযোগ্য পদক্ষেপ হলো পরিবার পরিকল্পনা গ্রহণ। বর্তমানে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেছে। এরপর দেখো অনুপ্রবেশ রোধ। অনুপ্রবেশ রোধ হচ্ছে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধিতে অনুপ্রবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যেমন ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এই অনুপ্রবেশ। প্রতিবেশী দেশগুলি থেকে বেআইনিভাবে মানুষ যাতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চলে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। অভাব, দারিদ্রতা, বেকারত্ব যেমন জনসংখ্যা বৃদ্ধির ফল তেমনই জনসংখ্যা বৃদ্ধির কারণও বটে। তাই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব, দারিদ্রতা হ্রাস করতে হবে। বিশেষত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পারলে জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর দেখো জন্ম নিয়ন্ত্রক বা গর্ভনিরোধ ব্যবস্থা গ্রহণ। হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় উদ্ভূত সফল গর্ভনিরোধক বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি ব্যবহারে মানুষ সচেতন হলে জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই নিয়ন্ত্রিত হবে। জন্ম নিয়ন্ত্রক পদ্ধতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কন্ডম, ডায়াটম, সার্ভাইক্যাল ক্যাপ, ভল্ট ক্যাপ ব্যবহার, তারপরে স্পার্মিসাইড ব্যবহার, মহিলাদের গর্ভনিরোধক বড়ি সেবন ইত্যাদি ইত্যাদি। 7 নম্বর আছে গর্ভপাত। বলছে যে অ্যাবর্শন, যেটাকে বলছে শুধু ওষুধ বা ডাইলেশন এবং কিউরেটার পদ্ধতিতে অবাঞ্ছিত, অপরিকল্পিত ও বিবাহ বহির্ভূত সঞ্চারে গর্ভপাত ঘটানো। এই সকল পদ্ধতির সহজ প্রাপ্যতা এমনকি বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা সরকার করতে পারলে জনসংখ্যা অবশ্যই নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা, যেগুলো সরকার গ্রহণ করতে পারে, পাশাপাশি আমরাও কিন্তু সচেতন হতে পারি। এরপরে দেখো আছে জনসংখ্যা নীতি বলতে কি বোঝো। তাহলে এই যে তোমার জনসংখ্যা যে তোমার আছে, জনসংখ্যার কিন্তু কিছু নীতি যেটা আছে তার ডেফিনেশান চেয়েছে। প্রথমে জনসংখ্যা নীতি বা পপুলেশন পলিসি কোনটাকে বলছে কোনো দেশ বা ভৌগোলিক পরিস্থিতির অনুকূলে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক পর্যায়ে বিকাশ ঘটানো এবং নিয়ন্ত্রণের জন্য কৃষি ও শিল্পনীতি, বাণিজ্য নীতি, খাদ্যনীতি, আমদানি রপ্তানি ইত্যাদি নীতির প্রয়োজন হয়। ঠিক যেমনভাবে কোনো দেশের জনসংখ্যার নিয়ন্ত্রিত বিকাশের জন্য বিভিন্ন সরকারি নীতির প্রয়োজন হয়। জনসংখ্যা বিষয়ক প্রশাসনিক নীতি জনসংখ্যা নীতি নামে পরিচিত। তাহলে এটাই শেষ যে লাইনটা আছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে জনসংখ্যা বিষয়ক প্রশাসনিক নীতিটা হচ্ছে জনসংখ্যা নীতি নামে পরিচিত। ঠিক আছে, এরপরে দেখো জনসংখ্যা নীতির প্রয়োজন বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে দেখো জনসংখ্যা নীতির কিন্তু কতগুলো বৈশিষ্ট্য থাকবে। প্রথম বৈশিষ্ট্য দেখো 1 নম্বর দিয়েছে যে জনসংখ্যা নীতিতে এমন ব্যবস্থাদি অন্তর্ভুক্ত থাকে যা বাস্তবায়নে সরকার কর্তৃক বিভিন্ন আইন, অধ্যাদেশ বা প্রশাসনিক কর্মসূচি গৃহীত হয়। 2 হচ্ছে জনসংখ্যা নীতি জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলী সম্বন্ধে আলোকপাত করে। 3 হচ্ছে এটি জনসংখ্যা সম্পর্কিত ঘটনাবলী পরিবর্তনের জন্য সরকারের মনোভাব, লক্ষ্য এবং উদ্দেশ্য নির্দেশ করে। এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর হচ্ছে জনসংখ্যা নীতি মানব সম্পদের উন্নয়নের সঙ্গে জড়িত। 2 হচ্ছে এর দ্বারা জন্মহার নিয়ন্ত্রণ সফলভাবে কার্যকর করা সম্ভব। 3 হচ্ছে এটি বর্তমান এবং ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির হার সুস্থির করে। 4 হচ্ছে জনসংখ্যা নীতি মানুষের সামাজিক জীবনে সব ক্ষেত্রে কার্যকরী হয়। 5 হচ্ছে জনসংখ্যা নীতির মাধ্যমে জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সামঞ্জস্য বজায় থাকে। তাহলে এই হচ্ছে জনসংখ্যা নীতির বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে জনসংখ্যা নীতির প্রয়োজনীয়তা লেখো। তাহলে আমাদের এই যে জনসংখ্যা নীতি আছে এর কিন্তু কিছু প্রয়োজনীয়তা আছে। প্রথম প্রয়োজনীয়তা কি দেখো, 1 নম্বর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। উচ্চ জন্মহার বিশিষ্ট দেশগুলিতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে জনসংখ্যা নীতি অত্যন্ত প্রয়োজনীয়। 2 হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা। সুপরিকল্পিত জনসংখ্যা নীতির দ্বারা গচ্ছিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সম্পদের অপচয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। 3 হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। ক্রমবর্ধমান জনসংখ্যা কর্মসংস্থানের অভাব এবং দারিদ্রতা বৃদ্ধি করে। সঠিক জনসংখ্যা নীতি দ্বারা অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব। 4 হচ্ছে সামাজিক পরিকাঠামোর উন্নতি সাধন। জনাধিক্যতা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক পরিষেবার সুবিধা হ্রাস করে জনসংখ্যা নীতি গর্ভবতী মায়ের স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য ও শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। 5 হচ্ছে বাসস্থানের উন্নতি। গ্রাম থেকে শহরে পরিব্রাজন এবং জনবিস্ফোরণের কারণে শহরাঞ্চলে ঘিঞ্জি পরিবেশ, বস্তির উদ্ভব, জল নিকাশি ব্যবস্থার অভাব
পয়ঃপ্রণালীর অভাব, বাসস্থানের অভাব সৃষ্টি হয়। উপযুক্ত জনসংখ্যা নীতি দ্বারা নগরায়ন ও বাসস্থানের সমস্যা দূর করা সম্ভব। 6 হচ্ছে সমাজের চাপ হ্রাস। জনসংখ্যা নীতি অনেক সময় ক্ষুদ্র পরিবার নীতি, বিলম্ব বিবাহ, সন্তান প্রসবের ব্যবধান ইত্যাদিকে উৎসাহ দান করে, যার ফলে পরিবার এবং সমাজের উপর চাপ হ্রাস পায়। তাহলে এই হলো তোমার নীতি। এরপরে দেখো যেটা আছে প্রয়োজনীয়তার পরে আছে জনসংখ্যা নীতি নির্ধারণের উপাদানগুলি লেখো। তাহলে জনসংখ্যা নীতি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কতগুলো উপাদান অর্থাৎ কিছু কিছু যেদিকে নজর রাখতে হয় বা যেগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয় সেটিকে বলছে তোমার জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি নির্ধারণের উপাদান। বুঝতে পারছো? উপাদান মানে যে বিষয়ের উপর মোটামুটি নজর রাখতে হয়। তাহলে উপাদানগুলি কি কি দেখো, বলছে জনসংখ্যার আকার, 2 হচ্ছে জন্ম ও মৃত্যুর সংখ্যা, 3 হচ্ছে জন্ম হার ও মৃত্যু হার, 4 নম্বর হচ্ছে পরিব্রাজন, 5 হচ্ছে বৈবাহিক অবস্থা, 6 হচ্ছে নারী পুরুষ অনুপাত, 7 হচ্ছে নির্ভরশীলতার অনুপাত, 8 হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা, 9 হচ্ছে জনঘনত্ব, 10 হচ্ছে জনবন্টন, 11 হচ্ছে বয়স কাঠামো, 12 হচ্ছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, 13 হচ্ছে জনসংখ্যার গুণগত মান প্রভৃতি। তাহলে এই যে 13টা বিষয় আছে এগুলোই মোটামুটি জনসংখ্যা নীতি নির্ধারণের উপাদান। বুঝতে পেরেছ? তারপরে দেখো আছে জনসংখ্যা নীতি নির্ধারণের উপাদান হিসাবে বার্ধক্য জনসংখ্যার ভূমিকা লেখো। তাহলে এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর পিছনে যে বার্ধক্য জনসংখ্যা অর্থাৎ বয়স্ক যারা হয়তো উৎপাদনশীল জনসংখ্যা নয় তাদের ভূমিকাটা কি সেটা এবার তোমার এখানে আলোচনা করতে হবে। তাহলে বার্ধক্য জনসংখ্যার ভূমিকা কি আছে দেখো, বলছে উন্নত দেশগুলিতে শিল্প বিপ্লবের সময়েই জনবিস্ফোরণ ঘটে। দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জনসংখ্যার শূন্য বৃদ্ধি হলেও পরবর্তী সময়ে জনসংখ্যা হ্রাস পায়। এর ফলে 60 বছর বা তার বেশি বয়সী মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে বার্ধক্য সমস্যার সৃষ্টি হয়েছে। 2015 সালে 88% উন্নত দেশে প্রধান সমস্যা ছিল বার্ধক্যজনিত সমস্যা। এক্ষেত্রে যে সকল নীতি গ্রহণ করা হয়েছে তা হলো 1 নম্বর 60% উন্নত দেশ কর্মক্ষেত্রে বয়স্ক মানুষদের বঞ্চনা ও নিপীড়নের শিকার হলে তাদের শনাক্ত করা হয়। 2 হচ্ছে 60% উন্নত দেশে যে সকল পরিবারে বয়স্ক মানুষ আছে তাদের দেখাশোনা করতে পরিবারকে ইনসেন্টিভ দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে 80% উন্নত দেশে বয়স্কদের প্রাতিষ্ঠানিকভাবে দেখাশোনার সুযোগ বৃদ্ধি করা হয়। 4 নম্বর হচ্ছে 95% উন্নত দেশে সুস্বাস্থ্য ও কর্মক্ষম বার্ধক্যকে উৎসাহ দিয়ে কর্মক্ষমতা বৃদ্ধি করতে আগ্রহী করে তোলা হয়। তাহলে এই হচ্ছে তোমার বার্ধক্য জনসংখ্যা। এরপর দেখো জনসংখ্যা নীতি নির্ধারণে শিক্ষা ও নারী ক্ষমতায়নের ভূমিকা লেখো। তাহলে শিক্ষা এবং নারী ক্ষমতায়ন অর্থাৎ শিক্ষা যেমন নারীদের হবে ক্ষমতায়নটাও নারীর হবে অর্থাৎ নারীকে উন্নত করার ভূমিকা কী। তাহলে দেখো বলছে জনসংখ্যা নীতি অঙ্গ হিসাবে নারীর ক্ষমতা বৃদ্ধি করা, লিঙ্গ সমতা রক্ষা প্রভৃতি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়। যেমন নারী পুরুষের শিক্ষার সমান অধিকার, উন্নয়নশীল দেশগুলিতে পরিবার পরিকল্পনার জন্য সচেতন সিদ্ধান্ত নীতি এবং অর্থনৈতিক সুযোগগুলি অনুসরণ করতে নারীদের ক্ষমতায়িত করার নীতি গ্রহণ করা হয়। ঠিক আছে? তাহলে এই গেল তোমার নারীদের ক্ষমতায়নের ভূমিকা। এরপর দেখো জনসংখ্যা নীতি নির্ধারণের উপাদান হিসাবে পরিবার পরিকল্পনার ভূমিকা লেখো। তাহলে পরিবার পরিকল্পনার ভূমিকাটা দেখো কি আছে। জন্মহার বৃদ্ধিকে প্রতিরোধ করতে অধিকাংশ উন্নয়নশীল দেশ বিভিন্ন পরিবার পরিকল্পনা সম্পর্কে দেশের নাগরিককে সচেতন করে 2টি শিশু জন্মগ্রহণের মধ্যবর্তী সময় বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকার গর্ভনিরোধক ইমপ্ল্যান্টের সাহায্য প্রদানে উৎসাহিত করে। নারী এবং পুরুষকে নির্বিশেষে কন্ডোম বিতরণের মতো বিভিন্ন নীতি গ্রহণ করে। 2019 সালের রিপোর্ট অনুযায়ী 1 নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশগুলিতে 47% দেশে মহিলাদের কন্ডোম প্রদানের নীতি। 2 নম্বর হচ্ছে 63% দেশে গর্ভনিরোধক ইমপ্ল্যান্টে উৎসাহ প্রদানের নীতি। 3 নম্বর হচ্ছে অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধে 69% দেশ জরুরিকালীন তৎপরতায় গর্ভনিরোধক ওষুধ গ্রহণে উৎসাহ প্রদান প্রভৃতি নীতি প্রণয়ন করা হয়েছে। যেমন চীনের পরিবার পরিকল্পনার নীতি হিসাবে 1 সন্তান নীতি শুরু করা হয়েছিল। ঠিক আছে? শুরু করা হয়েছিল কিন্তু বর্তমানে সেটি থেকে চীন আবার আস্তে আস্তে সরে আসছে। এরপরে দেখো যেটা আছে 10 নম্বর
উন্নয়নশীল দেশ হিসাবে চীনের জনসংখ্যা নীতি লেখো। তাহলে উন্নয়নশীল দেশ আমাদের ভারত যেমন তোমার একটা উন্নয়নশীল দেশ, একই রকম চীনও উন্নয়নশীল দেশ হিসাবে তার জনসংখ্যা নীতি কীরকম লেখো। দেখো, চীন 1979 সালে চীন তার জাতীয় জনসংখ্যা নীতিতে এক সন্তান নীতি চালু করে। তবে এই এক সন্তান নীতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলায় এর পরিবর্তে 2 সন্তান নীতি এবং 2021 সালের পরে দম্পতি পিছু 3 সন্তান নীতি গ্রহণ করা হয়। তাহলে দেখো, এটা আমি আগেই বললাম যেটা সমালোচনার সম্মুখীন হয়। চীনের সরকার দ্বারা গৃহীত জনসংখ্যা নীতি 1 নম্বর হচ্ছে এক সন্তান নীতি অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলায় 2021 সালের পর তাদের দম্পতি পিছু 3 সন্তান নীতি চালু করা হয়। 2 হচ্ছে বিবাহের কয়েক মাসের নিম্ন সীমার পরিমাণ বাড়ানো হয়েছে। 3 নম্বর হচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থার নীতি গ্রহণ করা হয়েছে। 4 হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা প্রভৃতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। 5 নম্বর হচ্ছে চীনের সরকার বৃহত্তর পরিবারকে উৎসাহ প্রদান করার জন্য ভর্তুকির প্রদান করে থাকে। তাহলে এই গেল তোমার চীনের নীতি। এরপর দেখো আছে উন্নত দেশ। তাহলে উন্নয়নশীল দেশ হিসাবে আমরা চীনেরটা বর্ণনা করলাম। এবারে উন্নত দেশ হিসাবে সুইডেনের জনসংখ্যা নীতি বর্ণনা করো। তাহলে সুইডেন হচ্ছে একটা উন্নত দেশ, বুঝতে পেরেছো? তাহলে একটা উন্নয়নশীল দেশের হলো, এবারে একটা উন্নত দেশের জনসংখ্যা নীতি দেখো বর্ণনা করছে। বলছে সুইডেন ইউরোপীয় ইউনিয়নে অবস্থিত একটি উন্নত দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটি উন্নতি সাধন করে উন্নত দেশে পরিণত হয়েছে। 2023 সালে দেশটিতে স্বল্প জনসংখ্যা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সুইডেনের জনসংখ্যা নীতি 2টি পর্যায়ে বিভক্ত, যথা প্রথম পর্যায় হচ্ছে 1935 সালে সুইডিশ প্রধানমন্ত্রী পার আলবিন হানসন জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহ দিতে বেশ কিছু নীতি গ্রহণ করেন, যথা 1 নম্বর হচ্ছে আইনসিদ্ধ গর্ভনিরোধ পদ্ধতি। 2 হচ্ছে বিবাহ ও সন্তান ধারণের জন্য মহিলাদের কর্মক্ষেত্র থেকে বরখাস্ত করা যাবে না। 3 নম্বর হচ্ছে পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য সরকার আর্থিক সাহায্য করবে। 4 হচ্ছে মাতৃত্বকালীন বোনাস সকল মহিলাদের জন্য ধার্য করা হবে। দ্বিতীয় পর্যায়ে কি আছে, সন্তান জন্মগ্রহণের পর পিতা বা মাতা সবেতন 60 দিন ছুটি উপভোগ করতে পারবেন। 2 হচ্ছে সন্তান জন্মগ্রহণের পর তার প্রতিপালনের উদ্দেশ্যে 16 বছর পর্যন্ত নির্দিষ্ট ভাতা দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে শিশুকে দেখাশোনার জন্য সরকারি শিশু যত্ন কেন্দ্রের ব্যবস্থা থাকবে। তাহলে এই গেল তোমার সুইডেনের নীতি। এরপর দেখো 12 নম্বর আছে ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2010 সম্পর্কে লেখো। তাহলে দেখো, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2010 সালের জাতীয় জনসংখ্যা কর্মসূচিতে উল্লিখিত নীতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা। 2 হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ছেলেমেয়েদের স্কুল ছুটের পরিমাণ কমিয়ে আনা। 3 হচ্ছে শিশু স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য পরিকাঠামো প্রদান করা। 4 হচ্ছে প্রসূতি নারীর মৃত্যুহার এবং নবজাতকের মৃত্যুহারের পরিমাণ কমিয়ে আনা। 5 হচ্ছে বিবাহের বয়স মহিলাদের ক্ষেত্রে 18, ছেলেদের ক্ষেত্রে 21 বছর বাধ্যতামূলক করা। 6 হচ্ছে সন্তানের প্রসব প্রশিক্ষণের প্রাপ্ত ব্যক্তিদের দ্বারা করানোর উপর গুরুত্ব দেওয়া। 7 হচ্ছে জন্ম, মৃত্যু, বিবাহ এবং গর্ভধারণ সরকারি খাতায় নথিভুক্ত করা। 8 হচ্ছে এইডস এর মতো মারণ রোগের বিরুদ্ধে সামাজিক কর্মসূচি পালন করা। 9 হচ্ছে বিভিন্ন পরিবার কল্যাণমূলক কর্মসূচি পালন করা যাতে সমাজে জনসচেতনতা বৃদ্ধি পায়। এই জনসংখ্যা নীতিগুলি ছাড়াও জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, জাতীয় স্বাস্থ্যনীতি 2002, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন 2005 প্রভৃতি ছোট ছোট পরিকল্পনাগুলি গ্রহণের মাধ্যমে ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে, যাতে ভারতের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায়। তাহলে এই হলো তোমার ভারতের জনসংখ্যা নীতি 2010। এরপরে দেখো আছে ভারতের জাতীয় জনসংখ্যা নীতিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়। তাহলে ভারতের যে জাতীয় জনসংখ্যা নীতি আছে সেখানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় দেখো। 1 নম্বর হচ্ছে ভারতের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় সরকার জাতীয় জনসংখ্যা নীতি চালু করে। এই জন্য যে পরিকল্পনাগুলি গ্রহণ করা হয় সেগুলি হলো, 1 নম্বর হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা সংস্থার দ্বারা পরিবার পরিকল্পনার উদ্দেশ্যে গ্রামে গ্রামে উপদেশ দেওয়া। 2 হচ্ছে ছোট পরিবার গঠনের জন্য সামাজিক পরিবেশ তৈরি করা। 3 হচ্ছে মহিলাদের কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি। 4 হচ্ছে গ্রামাঞ্চলে মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি। 6 হচ্ছে তোমার 2 সন্তানের পরিবার গঠনের উৎসাহ প্রদান। 7 হচ্ছে প্রসূতি মায়ের মৃত্যু এবং শিশু মৃত্যুর হার হ্রাস করার উদ্যোগ। 8 হচ্ছে শিশু শ্রমিক বাতিল আইন সিদ্ধ করা।
তাহলে শিশু শ্রমিক বাতিলটাকে আইন সিদ্ধ করো। তাহলে এই হচ্ছে জনসংখ্যা নীতিতে গ্রহণীয় পদক্ষেপ বা গৃহীত পদক্ষেপ। এরপর দেখো আছে পরের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 এর উদ্দেশ্য লেখো। তাহলে কি উদ্দেশ্য 2000-এর? বলছে ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000-এর উদ্দেশ্যগুলি হলো, 1 নম্বর হচ্ছে শিশুর স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ঘটানো, 2 হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষা বাধ্যতামূলক করা, 3 হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য তোমার পরিষেবার কথা ব্যবস্থা করা, 4 হচ্ছে শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 30-এর নিচে নামিয়ে আনা, 5 হচ্ছে গর্ভনিরোধক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, 6 হচ্ছে প্রতিটি শিশুর টিকাকরণ সুনিশ্চিত করা, 7 হচ্ছে তোমার টিকাকরণগুলি নথিভুক্ত করা। তাহলে এই হচ্ছে তোমার 2000-এর উদ্দেশ্য। এরপরে দেখো আছে স্বাধীনতা পরবর্তী জনসংখ্যা নীতিগুলি সম্পর্কে লেখো। তাহলে আমরা দেখো কতগুলো জিনিস যেগুলো হয়তো টুকরো টুকরোভাবে জানলাম। এবার দেখো স্বাধীনতা পরবর্তী সময়ে অর্থাৎ 1947 আমাদের দেশ স্বাধীন হয় এবং তার পরবর্তী সময়ে কি কি নীতি বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছে সেটা দেখো এখানে ছকের আকারে দেওয়া আছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা তোমার 1951 থেকে 1956 পর্যন্ত হয়েছিল। তো এখানে বলছে 1950 খ্রিস্টাব্দে ভারত সরকারের জনসংখ্যা নীতি নির্ধারণে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। 2 হচ্ছে 1951 সালে উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতই প্রথম রাষ্ট্রীয় অর্থায়নে পরিবার পরিকল্পনা সূচি গ্রহণ প্রতিষ্ঠা করে। 3 হচ্ছে এই পরিকল্পনায় জন্মহার কমানো এবং পরিবার পরিকল্পনার জন্য প্রাকৃতিক ডিভাইস ব্যবহারের উপর জোর দেওয়া হয় এবং এই খাতে 65 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। গ্রামীণ অঞ্চলে প্রতি পরিবারের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে অভিযান চালানো হবে। 5 হচ্ছে প্রতিটি পরিবারকে শুধুমাত্র 2টি সন্তান নিতে এবং সন্তানদের মধ্যে অন্তত 2 বছরের ব্যবধান রাখতে উৎসাহিত করা হবে। এটা হয়েছিল তোমার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কী হয়েছিল, যেটা 1956 থেকে 1961। বলছে এই পরিকল্পনায় ক্লিনিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়। এই কারণে বরাদ্দ বৃদ্ধি করে 5 কোটি টাকা করা হয়। 2 হচ্ছে জন্মহার কমানোর জন্য বিভিন্ন ক্লিনিক্যাল অ্যাপ্রোচ তোমার যেমন ডায়াফ্রাম কন্ডোম ব্যবহারের কথা বলা হয়। 3 হচ্ছে সারা দেশে 4165টি পরিবার পরিকল্পনা কেন্দ্র স্থাপন করা হয়। 4 হচ্ছে ঐচ্ছিক নির্বীজকরণের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে গর্ভনিরোধক বড়ি বিতরণ করা হবে। নিম্ন আয়ের পরিবারদের এই পরিষেবা বিনামূল্যে বা স্বচ্ছ মূল্যে স্বল্প মূল্যে দেওয়া হবে। এরপর দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1961 থেকে 66 সাল পর্যন্ত হয়েছিল। এতে বলছে পরিবার পরিকল্পনা বিভাগ নামে একটি স্বাধীন বিভাগ স্থাপন করা হয়। 2 হচ্ছে পরিবার পরিকল্পনায় শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মায়েদের পরিবার পরিকল্পনার কথা বোঝান। 3 হচ্ছে এই পরিকল্পনায় কপারটি পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। 4 নম্বর হচ্ছে 1972 সালের মধ্যে জন্মহার প্রতি প্রজননক্ষম মহিলা পিছু 2.5 শিশুতে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের জন্য পরিবার পরিকল্পনার একটি আলাদা সরকারি বিভাগ স্থাপন করা হয়। এরপর দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1969 থেকে 74 সাল পর্যন্ত হয়েছিল। এখানে কি হয়েছিল, জনসংখ্যা বৃদ্ধি কমাতে প্রাচীনপন্থী এবং আধুনিক উভয় ধরনের জন্ম নিয়ন্ত্রণকে উৎসাহিত করার উপরে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল। এর প্রধান লক্ষ্য ছিল 15 থেকে 44 বছর বয়সী দম্পতিদের 60% বন্ধ্যত্বকরণ কভারেজ অর্জন করা। 2 হচ্ছে এই পরিকল্পনায় নিরাপদ মাতৃত্ব এবং নিরাপদ শিশুর জন্মদানের জন্য বিশেষভাবে দক্ষ স্বাস্থ্যকর্মী প্রদান করার উপরে জোর দেওয়া হয়। তারপর দেখো 3 নম্বর হচ্ছে 1974 সালের মধ্যে জন্মহার 3.9-এ নামিয়ে আনার প্রচেষ্টা হয়। এই সময় পরিবার পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল নির্বীজকরণ পদ্ধতি। পুরুষদের ক্ষেত্রে ভ্যাসাক্টমি পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে নির্বীজকরণ করা হয়, যার সংখ্যা দাঁড়ায় 5.9 মিলিয়ন। এরপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1974 থেকে 1979 পর্যন্ত। এখন এই সময়ে কি হয়, জন্মহার প্রতি 1000-এ 30 জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 2 হচ্ছে মহিলা সাক্ষরতা স্তরের উন্নতিতে জোর দেওয়া হয়। 3 হচ্ছে পরিবারের পরিকল্পনায় মিডিয়া ব্যবহার করে নির্বীজকরণ এবং বন্ধ্যত্বকরণে উৎসাহ প্রদানে আর্থিক অনুদান প্রকল্প চালু হয়। 4 হচ্ছে মেয়ে এবং ছেলেদের বিয়ের ন্যূনতম আইনি বয়স যতক্ষণে 15 এবং
15 থেকে 18 এবং 18 থেকে 21 করা হয়। 5 হচ্ছে এই নীতির লক্ষ্য ছিল পরিবার পরিকল্পনায় পুরুষদের জ্ঞানমূলক অংশগ্রহণ বৃদ্ধি করা। এরপর দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1980 থেকে 1985 সাল পর্যন্ত হয়। এখানে কি করা হয়, স্থিতিশীল জনসংখ্যা স্থিতিস্থাপক স্তরে মোট প্রজনন হার হ্রাস করে একটি স্থিতিশীল জনসংখ্যা অর্জন করা। এখানে 1 নম্বর হয়েছে 2010 সালের মধ্যে মোট প্রজনন হার প্রতিস্থাপন স্তরে নামিয়ে আনা। 2 হচ্ছে বিশেষত গ্রামীণ এলাকায় গর্ভনিরোধ এবং স্টেরিলাইজেশন প্রক্রিয়ার বৃদ্ধির উপরে গুরুত্ব আরোপ করা। 3 হচ্ছে মহিলাদের শিক্ষা এবং ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। 4 হচ্ছে এই পরিকল্পনায় জনসংখ্যার স্থিতিশীলতা অর্জনের উপরে উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণের মতো একাধিক ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর দেখো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1985 থেকে 90 পর্যন্ত হয়েছিল। এক্ষেত্রে তোমার 1 নম্বর সাক্ষরতার হার, নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। 2 হচ্ছে সর্বভারতীয় স্তরে জেলা এবং উপজেলা হাসপাতালগুলিতে শিশু জন্মের পর মায়ের এবং শিশুর দেখাশোনার জন্য বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। 3 হচ্ছে শহরের বস্তি এলাকাগুলিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের প্রকল্প গৃহীত হয়। এতে পরিকল্পনা সত্ত্বেও 1991 সালের আদমশুমারি জনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। তারপর দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1992 থেকে 97 সালের মধ্যে হয়েছিল। এক্ষেত্রে ভারতীয় জনসংখ্যা অভিক্ষেপ তোমার 2 হচ্ছে নবপ্রবর্তিত পরিবার পরিকল্পনা, 3 হচ্ছে নারীদের উন্নতি এবং অধিকার, 4 হচ্ছে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি, 5 হচ্ছে নতুন শিশু স্বাস্থ্য কর্মসূচি। এগুলোর উপরে জোর দেওয়া হয়। তারপর দেখো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1997 থেকে 2002 সাল পর্যন্ত ছিল। এই স্তরে কি করা হয়, 1 হচ্ছে এই পরিকল্পনায় বেশি সংখ্যক দম্পতিকে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করা হয়। 2 হচ্ছে সর্বোপরি প্রায় 51% দম্পতিকে জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনা সম্ভব হয়। 3 নম্বর হচ্ছে নির্বীজকরণের কারণে যদি কোনো মানুষের মৃত্যু বা অপারেশন চলাকালীন কোনো জটিলতা বা বার্ধক্যতার সৃষ্টি হয়, তার জন্য বীমা প্রদান করা হবে। এরপরে দেখা আছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 2002 থেকে 2007 সালে হয়েছিল। এই পরিকল্পনাতে 1 নম্বর হচ্ছে জননী সুরক্ষা যোজনা এবং নবজাত শিশুর সুরক্ষা কর্মসূচি নেওয়া হয়। 2 হচ্ছে এই পরিকল্পনা শেষে শিশু মৃত্যু হার অনেকটাই কমে যায়। 3 হচ্ছে অপরিকল্পিত গর্ভাবস্থায় পরিস্থিতি সামলানোর জন্য নারী কেন্দ্রিক বিভিন্ন গর্ভনিরোধক ব্যবস্থা প্রণয়ন এবং নির্দেশক দেওয়ার চেষ্টা করা হয়। এরপর দেখা আছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 2007 থেকে 2020 পর্যন্ত হয়েছিল। এখানে এই সময় কি হয়, 1 নম্বর প্রতিটি ব্যক্তির ঐচ্ছিক এবং সম্মতি প্রদান করা জন্মহার নিয়ন্ত্রণের প্রচেষ্টা। 2 হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিপন্ন কৃষকদের জন্য বিশেষ স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। 3 হচ্ছে মহিলা এবং কিশোরী মেয়েদের মধ্যে অ্যানিমিয়া রোগের প্রাদুর্ভাব এই পরিকল্পনা চলাকালীন অত্যন্ত 50% কমানোর উদ্যোগ নিতে হবে। 4 হচ্ছে তো বিভিন্ন সরকারি প্রকল্পে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত 33% সুবিধাভোগী যেন মহিলা হয় তা নিশ্চিত করা হয়। তাহলে এই গেল তোমার বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত ব্যবস্থা। তোমাদের সবগুলো কিন্তু আসবে না, কোনো একটাকে নির্দেশ করে কিন্তু দিতে পারে প্রশ্ন। এরপর দেখো যেটা আছে উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা নীতির পার্থক্য লেখো। তাহলে আমরা দেখো উন্নত দেশ হিসাবে তোমার ধরো ওই সুইডেনের জনসংখ্যা নীতি আলোচনা করলাম, আর উন্নয়নশীল দেশ হিসাবে চীনের জনসংখ্যা নীতি আলোচনা করলাম। এবারে এখানে যেটা বলেছে দুটোর মধ্যে পার্থক্য। তাহলে দেখো উন্নত দেশে জনসংখ্যার সুস্থির অবস্থা বজায় রাখা, ঠিক আছে, এর মূল লক্ষ্য। আর উন্নয়নশীল দেশের জনসংখ্যার মূল লক্ষ্য হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারকে নিয়ন্ত্রিত করে সুস্থির অবস্থায় আনা, যেমন ভারত। হ্যাঁ, এরপর দেখো উন্নত দেশের অধিকাংশ উন্নত দেশে জন্ম নিয়ন্ত্রণের পরিবর্তে অধিক সন্তান ধারণে উৎসাহ দেওয়া হয়। একে প্রো ন্যাটালিস্ট নীতি বলা হয়, যেমন নরওয়ে। অন্যদিকে উন্নয়নশীল দেশে এই সকল দেশে জন্ম নিয়ন্ত্রণের জন্য গর্ভনিরোধক ব্যবস্থা, যৌন শিক্ষার প্রসার, পরিবার পরিকল্পনা প্রভৃতি বিষয়ের উপরে জোর দেওয়া হয়। একে অ্যান্টি ন্যাটালিস্ট নীতি বলা হয়। এবার দেখো উন্নত দেশে তোমার সকলে সচেতন হওয়ায় বিবাহের নির্দিষ্ট কোনো বয়স নির্ধারণের প্রয়োজন হয় না। অন্যদিকে উন্নয়নশীল দেশে সচেতনতার অভাবে উন্নয়নশীল দেশগুলিতে পুরুষ এবং মহিলার আলাদা বয়স নির্ধারণ করা হয়, যেমন ভারতে 21 হচ্ছে ছেলেদের এবং 18 হচ্ছে মেয়েদের। এরপর দেখো উন্নত দেশে জনসংখ্যা নীতিকে সাফল্যমণ্ডিত করতে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে, যেমন অধিক সন্তান জন্মদিনের ট্যাক্স ছাড়, মাসুল ছাড়,
দেওয়া হয়। অন্যদিকে উন্নয়নশীল দেশে এই সকল দেশে সরকারি সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে জনসংখ্যা কমানোর চেষ্টা নামমাত্র। যেমন ভারতে 2 বা 1টি সন্তান ধারণে জাতীয় স্তরে কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয় না। এরপর দেখা হচ্ছে উন্নত দেশে সরকার জনসংখ্যা নীতিকে কার্যকর করে কাম্য জনসংখ্যা বজায় রাখার জন্য কঠোরভাবে মনোভাব পোষণ করে, যেমন সুইডেন, জার্মানি। অন্যদিকে উন্নয়নশীল দেশ অধিকাংশ উন্নয়নশীল দেশ তাদের জনসংখ্যা নীতি গ্রহণে এবং কার্যকর করতে কঠোরভাবে মনোভাব পোষণ করতে সক্ষম হয় না, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি। উন্নত দেশে পরিব্রাজন সংক্রান্ত আইন বর্তমান এবং কঠোরভাবে কার্যকর হয়। উন্নয়নশীল দেশে পরিব্রাজন সংক্রান্ত আইন থাকলেও তা কঠোরভাবে প্রয়োগ করা হয় না। ফলে বেআইনি অনুপ্রবেশ এই সকল দেশের অন্যতম সমস্যা। তাহলে এই গেল তোমার দুটো দেশের মধ্যে, উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা নীতির মধ্যে পার্থক্য। তাহলে দেখো এই মোটামুটি প্রশ্ন যেগুলো করলে এইখানে হয়ে যাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।